নমস্কার, দুনিয়াদারিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সোনিয়া। 21 ঘন্টার একটা বৈঠক, ফলাফল কি? আমেরিকা আর ইরান আলোচনায় কি হলো? ঘটনা শুরু হয় এক বিশাল প্রত্যাশা দিয়ে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, যেখানে বসেছিল এমন এক বৈঠক যার দিকে তাকিয়েছিল গোটা বিশ্ব। যুদ্ধবিরতির পর এটাকেই ধরা হচ্ছিল শান্তির শেষ বড় সুযোগ হিসেবে। কিন্তু 21 ঘন্টার ম্যারাথন আলোচনা, তার শেষে কি হলো? কিছুই না। ভাবছেন কেন এ কথা বলছি? হ্যাঁ, আর এই যে কিছুই হলো না, একে ঘিরেই অনেকগুলো প্রশ্ন আপনাদের মনে উঠে আসছে। আজ দুনিয়াদারিতে সেই প্রশ্নের জট খুলবো একে একে। প্রথম প্রশ্ন, এত গুরুত্বপূর্ণ এই বৈঠক কেন ছিল? কারণ একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে ইরান, দুই শক্তিধর দেশের মধ্যে চলা উত্তেজনা শুধু তাদের মধ্যেই তো সীমাবদ্ধ এমনটা নয়। কারণ এই সংঘাতের প্রভাব পড়েছে তেল, গ্যাস, অর্থনীতি, এমনকি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও। তাই এই বৈঠককে অনেকেই দেখছিলেন যুদ্ধ থামানোর শেষ বড় চেষ্টা হিসেবে। দ্বিতীয় প্রশ্ন, 21 ঘন্টার আলোচনার পরও কিছু হলো না কেন? ব্যর্থতা কেন? বৈঠক শেষে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেরি ভ্যান্স সরাসরি বললেন, ইরান সহযোগিতা করতে চায়নি। তার বক্তব্য, তারা একটি চূড়ান্ত ও ভালো প্রস্তাব দিয়েছিল, কিন্তু তেহরান তা মানেনি। অন্যদিকে ইরানের বক্তব্য কি? ইরানের বক্তব্য কিন্তু একেবারে উল্টো। তাদের দাবি, আমেরিকাই এমন কিছু অযৌক্তিক দাবি তুলেছিল যা দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যায়, তাই সেই প্রস্তাব মানা সম্ভব ছিল না। আচ্ছা, আমেরিকার একরকম কথা, ইরানের একরকম কথা। নিশ্চয়ই মনে হচ্ছে, তাহলে সত্যিটা কোথায়? তৃতীয় প্রশ্ন, আসলে কি নিয়ে মূল বিরোধ? সবচেয়ে বড় ইস্যু ইরানের পরমাণু কর্মসূচি। আমেরিকার দাবি ছিল পরিষ্কার, ইরানকে পরমাণু অস্ত্র তৈরি বা গবেষণা পুরোপুরি বন্ধ করতে হবে। কিন্তু ইরানের দৃষ্টিভঙ্গি আলাদা। তারা মনে করে নিজেদের নিরাপত্তার জন্য এবং আঞ্চলিক শক্তি হিসেবে টিকে থাকতে এই কর্মসূচি তাদের অধিকারের মধ্যে পড়ে। আর এখানেই অচলাবস্থা তৈরি হয়। এক পক্ষ বলছে বন্ধ করতেই হবে, অন্য পক্ষ বলছে এটা আমাদের অধিকার। চতুর্থ প্রশ্ন, তাহলে কি আগেই ব্যর্থতা নিশ্চিত ছিল? বিশ্লেষকদের মতে হ্যাঁ, প্রায় তাই। কারণ শুরু থেকেই দুপক্ষের মধ্যে ছিল গভীর অবিশ্বাস। এর আগে একাধিকবার আলোচনা চলাকালীনই সামরিক হামলা হয়েছে, ফলে বিশ্বাসের জায়গাটা যে ভেঙে গেছে তা বলার অপেক্ষা রাখে না। আর এই সিচুয়েশনে শুধু বৈঠক করলেই সমাধান হবে এমনটা ভাবা হয়তো অতিরিক্ত আশাবাদ ছিল। পঞ্চম প্রশ্ন, কে দোষী, আমেরিকা নাকি ইরান? জানেন তো, এটাই সবথেকে ক্রিটিক্যাল কোয়েশ্চেন। আমেরিকার মতে ইরান অনমনীয়, সমঝোতায় আগ্রহী নয়। আর ইরানের মতে আমেরিকা তাদের উপর একতরফা চাপ তৈরি করতে চেয়েছে। কিন্তু বাস্তবে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে দুই পক্ষই নিজেদের অবস্থান থেকে 1 ইঞ্চিও সরতে রাজি নয়। এর পরের প্রশ্ন, ষষ্ঠ প্রশ্ন, এই ব্যর্থতার প্রভাব কি হতে পারে? সবচেয়ে বড় আশঙ্কা, সংঘাত আবার বাড়তে পারে। বিশেষ করে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জায়গা আবার উত্তপ্ত হয়ে উঠতে পারে। জ্বালানির দাম বাড়তে পারে, বিশ্ববাজারে অস্থিরতা বাড়তে পারে, মধ্যপ্রাচ্যে আরও বড় যুদ্ধের ঝুঁকি তৈরি হতে পারে। অর্থাৎ এই ব্যর্থতা শুধু একটি কূটনৈতিক ব্যর্থতা নয়, এটি সম্ভাব্য বৈশ্বিক সংকটের ইঙ্গিত। এবার আসি সপ্তম প্রশ্নে, তাহলে সামনে এখন কি পথ খোলা রয়েছে? দেখুন, 3টি সম্ভাবনার কথা উঠে আসছে। প্রথমত, আবার নতুন করে আলোচনা শুরু হতে পারে, কিছু শর্ত শিথিল করে। দ্বিতীয়ত, চাপ ও নিষেধাজ্ঞা বাড়তে পারে। আর তৃতীয়ত, পরিস্থিতি আরো খারাপ হয়ে সরাসরি সংঘাতে গড়াতে পারে। শেষ কথা একটাই বলতে চাই আজ দুনিয়াদারিতে, 21 ঘন্টার আলোচনা, অসংখ্য প্রত্যাশা, তবু শেষ পর্যন্ত নিট ফল 0। এই ব্যর্থতা আমাদের একটা বিষয় পরিষ্কার করে দেয়, শুধু বৈঠক করলেই শান্তি আসে না। যেখানে বিশ্বাস নেই সেখানে সমঝোতাও কঠিন। এখন প্রশ্ন একটাই, এই ব্যর্থতা কি আরো বড় সংঘাতের শুরু, নাকি এটি ভবিষ্যতের কোনো বড় সমাধানের আগে এক কঠিন ধাপ? উত্তরটা ঠিক করবে বিশ্ব রাজনীতি কোন পথে এগোবে।